দারুণ মজা হচ্ছে। এই গরমে একটু সামার ভ্যাকেশনে না আসলে ভালো লাগে? মাকে টুপি পরিয়ে দার্জিলিং এ চলে এলাম। কলকাতায় যা গরম পড়েছে তাতে আমরা সিদ্ধ হয়ে গেলাম পুরো। দার্জিলিং এ এসে একটু প্রাণটা জুড়ালো। তুই তোর মাকে ঢপ দিলি কি করে? তাছাড়া তোর বাড়ি থেকে তোকে তো এই বছরেই একবার সামার ভ্যাকেশনে নিয়ে গেছে। তোর বাড়িতে জানতে পারলে কিন্তু ভীষণ বকবে। ওরে পাগল, সামার ভ্যাকেশনে কি একবার যাওয়ার জন্য? সামার ভ্যাকেশন যখন তখন যাওয়া যায়। আমার দার্জিলিং আসতে খুব ইচ্ছে করছিল। তাছাড়া বাবা মা আমাকে সামার ভ্যাকেশনের নাম করে বাড়ির কাছের একটা দ্বীপে ঘুরতে নিয়ে গিয়েছিল। আমার একদম ভালো লাগেনি জানিস। ঠিক এমন সময় তনিমার মা অসীমা দেবী ফোন করে, যা দেখে তনিমা দুই একবার ইগনোর করলেও মা বারে বারে ফোন করতে থাকায় তনিমা বাধ্য হয়ে কলটা রিসিভ করে। তুই কোথায় রে? তুই তো কালকে বলেছিলি মাসির বাড়ি গিয়ে দুদিন কাটিয়ে আসবি। আমি তোর মাসিকে ফোন করে এখন জানতে পারলাম তুই তোর মাসির বাড়িতে যাসনি। তুই কোথায় গেছিস সত্যি করে বল। আজকে সকালে ফেসবুকে আমি তোর ছবি দেখলাম। তুই দার্জিলিং এ গেছিস নাকি? তোমাদেরকে তো আমি অনেকবার দার্জিলিং এ নিয়ে আসার জন্য বলেছিলাম, কিন্তু তোমরা আমাকে দার্জিলিং এর নামে একটা সস্তার দ্বীপে ঘুরতে নিয়ে গিয়েছিলে। তাই তো আমাকে বাধ্য হয়ে মিথ্যা কথা বলে দার্জিলিং এ আসতে হলো। দেখ, তোর বাবা কিন্তু এখনো জানে না যে তুই দার্জিলিং এ গেছিস। আমি তোর বাবাকে বলে দেওয়ার আগেই তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়। তোর বাবা জানতে পারলে কি করবে তুই ভালো করেই জানিস। মায়ের কথা শুনে তনিমা খুবই ভয় পেয়ে যায়। তাই পরের দিনই তনিমা দার্জিলিং থেকে সোজা বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে ফিরে এলেই তনিমা তার মায়ের কাছে ভীষণ পরিমাণে বকা শোনে। আসলে তনিমা গরমকালে ঘুরতে ভীষণই ভালোবাসে। তাই গরমকাল পড়তে না পড়তেই তনিমা সামার ভ্যাকেশনে যাওয়ার জন্য পাগল হয়ে ওঠে। এভাবেই সময় কাটতে থাকে। আর কিছুদিনের মধ্যেই তনিমার বাবা মা সুকান্তর সঙ্গে তনিমার বিয়ে দেয়। আর শ্বশুর বাড়িতে যাওয়ার পর তনিমা জানতে পারে সুকান্ত একটা ট্রাভেল এজেন্সিতে জব করে, যা শুনে তনিমা খুবই খুশি হয়। আমি তো ভাবতেই পারিনি যে আমার বর ট্রাভেল এজেন্সিতে জব করে। কি মজা! এবার তুমি অনেক জায়গায় ঘুরে বেড়াবো, খুব মজা করব। এবার আমার বাবা মা আমাকে বাধা দিতেই পারবে না। এই ভেবে তনিমা মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর রাত্রিবেলা সুকান্ত বাড়িতে ফিরে এলে তনিমা বলে, সুকান্ত, আমাদের তো বিয়ে হয়ে গেল। এবার সামার ভ্যাকেশনে আমরা কবে যাচ্ছি? আমাদের একেবারে হানিমুনে ঘোরাও হয়ে যাবে। তুমি তো ট্রাভেল এজেন্সিতে জব করো। তোমাকে যদি কোথাও যেতে বলা হয় তুমি তো সেখানেই চলে যেতে পারবে। এখন ভালোই গরম পড়েছে, চলো না আমরা দেরাদুন থেকে ঘুরে আসি। আর ওইরকম মনে হয় ট্রাভেল এজেন্সিতে জব করি মানে এই নয় যে আমি সব জায়গাতে তোমাকে নিয়ে যেতে পারবো। আমাকে কাজের সূত্রে এখানে ওখানে ঘুরে বেড়াতে হয়। আর তাছাড়া যে কোনো জায়গায় বেড়াতে যাওয়া মানে আমাকে ওখানে গিয়ে কাজ করতে হয়, বুঝেছো? আমি অত কথা শুনতে চাই না। অজুহাত দিতে চাইলে অনেক রকম ভাবেই দেওয়া যায়। আমি সামার ভ্যাকেশনে যেতে চাই। আর 1 মাস বাদে গরমকাল গিয়ে বর্ষাকাল পড়ে যাবে, তখন তো আর সামার ভ্যাকেশনে যেতে পারবো না। তোমার কথা না হয় বুঝলাম, কিন্তু বাড়িতে তোমার 2 বোন রয়েছে, মা আছে। তাদেরকে ছেড়ে দিয়ে আমরা দুইজনে কি করে ঘুরতে যেতে পারি বলো তো? আর আমার অফিসে কাজেরও খুব চাপ আছে। আর কয়েকটা দিন যেতে দাও, তারপর দেখছি। এই শুনে তনিমার কোনো কথা বলতে পারে না। দেখতে দেখতে কিছুদিন কাটে। আর তনিমাকে প্রত্যেকদিন এখন ঘরের কাজকর্ম এবং রান্নাবান্না করতে হয়। তার উপর বিনোদিনী দেবী তনিমাকে দিয়ে টুকটাক 5 মাস খাটাতেই থাকে। কিন্তু তনিমার রান্নাবান্না করতে মোটেই ভালো লাগে না। তাই সবসময় তনিমার বিয়ের আগে সামার ভ্যাকেশন গুলোর কথা মনে পড়তে থাকে। তাই সে যতবারই সুকান্তকে সামার ভ্যাকেশনের কথা বলে, সুকান্ত ততবারই কাজের চাপ আছে বলে এড়িয়ে যায়। এভাবে আরো 2-1 দিন কাটে। আর একদিন তনিমার বান্ধবী প্রিয়া তনিমাকে ফোন করে, কিরে তোর খবর কি? বিয়ে করে কেমন ঘুরছিস? তুই যা সামার ভ্যাকেশন পাগল মেয়ে। এতদিনে তো মনে হয় 4-5 বার সামার ভ্যাকেশনে যাওয়া হয়ে গেছে, কিন্তু তোর তো একটাও ছবি দেখলাম না। কি ব্যাপার বলতো? ভাবলাম বিয়ে করে বরের সঙ্গে সামার ভ্যাকেশনে যাব, কিন্তু দুঃখের কথা আর কি বলবো, আমার বর আমাকে কিছুতেই আমাকে সামার ভ্যাকেশনে নিয়ে যেতে চাইছে না। এই গরমে আমাকে ঘরের কাজ করে মরতে হচ্ছে। বিয়ের আগেই কত ভালো ছিলাম রে। এভাবেই তনিমা প্রিয়ার কাছে দুঃখ প্রকাশ করতে থাকে। আর ঠিক তখনই বিনোদিনী দেবী তনিমাকে দুপুরবেলা খাবার পরিবেশন করার জন্য ডাকতে আসে। তাই তনিমা প্রিয়ার ফোন রেখে দিয়ে খাবার পরিবেশন করতে শুরু করে। বৌদি, তুমি আমাদের জন্য বিয়ের পর থেকে অনেক ভালো ভালো রান্না করেছো। তাই তোমাকে 7 দিনের জন্য আমি আর বিনা ছুটি দিচ্ছি। আমাদের কলেজ থেকে এবছর সামার ভ্যাকেশনে দিল্লি নিয়ে যাচ্ছে। বাড়িতে কদিনের জন্য 2 জন মানুষ কমে গেলে তোমার কাজও কিন্তু অনেকটা কমে যাবে। তোমরাও সামার ভ্যাকেশনে যাচ্ছ? আমি তোমাদের দাদাকে সামার ভ্যাকেশনে নিয়ে যাওয়ার জন্য কতদিন ধরে বলছি, কিন্তু তোমার দাদা কিছুতেই রাজি হচ্ছে না। তোমাদের কথা শুনে আমারও সামার ভ্যাকেশনে যেতে ইচ্ছে করছে।
হ্যাঁ, তাহলে তুমি, দাদা আর মা তিনজনে মিলে সামার ভ্যাকেশনে চলে যাও। আমি আর বিনা তো কলেজ থেকে সামার ভ্যাকেশনে যাব, তোমাদেরও তাহলে ঘোরা হয়ে যাবে। বিদ্যার কথা শুনে তনিমা খুবই খুশি হয়। আর সেদিন সুকান্ত বাড়িতে ফিরে এলে তনিমা বলে, তোমার দুই বোন কলেজ থেকে সামার ভ্যাকেশনে যাচ্ছে, এবার নিশ্চয়ই আমাকে সামার ভ্যাকেশনে নিয়ে যাওয়ার জন্য তুমি কোনো অজুহাত দেখাতে পারবে না। এবার তো তুমি আর আমি শান্তি করে বেড়াতে যেতেই পারি। বিদ্যার বিনা না হয়ে যাচ্ছে, কিন্তু মায়ের কি হবে? মায়ের বাতেরও তো প্রচন্ড ব্যথা ওঠে, তাই আমরা ওনাকে নিয়ে সচরাচর কোথাও যেতে চাই না, বুঝেছো? আবার শুরু হলো? তোমার মাকেও এবার আমাদের সঙ্গে সামার ভ্যাকেশনে নিয়ে যাব, তাহলে হবে তো? আমি এই গরমের মধ্যে আর বাড়ির কাজ করতে পারছি না। তুমি যদি আমাকে এবার সামার ভ্যাকেশনে না নিয়ে যাও, তাহলে কিন্তু আমি বাপের বাড়িতে চলে যাব আর বাবা মায়ের সঙ্গে ঘুরতে যাব। তনিমার কথা শুনে সুকান্ত শেষ পর্যন্ত দেরাদুনে যাওয়ার ফ্লাইটের টিকিট কাটে, যার ফলে তনিমা খুশি হয়ে দেরাদুনে যাওয়ার জন্য শপিং করতে শুরু করে। অন্যদিকে তনিমার শাশুড়ি মাও ভীষণ পরিমাণে খুশি থাকে। এভাবেই দু একদিন কাটে, আর ইতিমধ্যে তনিমা তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে দেরাদুনে গিয়ে পৌঁছায়। কিন্তু দেরাদুনে যাওয়ার পর, বৌমা, আমার ভীষণ গা হাত পা ব্যথা করছে, তুমি আমাকে একটু গা হাত পা টিপে দাও, তার সাথে আমার জন্য একটু ভেজিটেবল স্যুপ নিয়ে এসো। দেরাদুনে কলকাতার তুলনায় একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এই শুনে তনিমা ভেজিটেবল স্যুপ নিয়ে আসে আর শাশুড়ি মায়ের গা হাত পা টিপে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কাটে, আর তনিমা সুন্দর করে সাজগোজ করে রেডি হয়ে শাশুড়ি মাকে বলে, মা, আপনার যখন গা হাত পা ব্যথা করছে, আপনাকে তাহলে কোথাও বেরোতে হবে না। আমি আর সুকান্ত আশেপাশের জায়গা থেকে একটু ঘুরে আসি। কাল থেকে দেরাদুনে এসে হোটেলের মধ্যেই তো কেটে গেল। তোমরা দুজনে আমাকে হোটেলে এই অবস্থায় ফেলে রেখে বাইরে বেড়াতে যাবে, তা কি করে হয়? বৌমা, তুমি বরং আমার কাছে থাকো, সুকান্ত বাইরে থেকে ঘুরে আসুক। এই শুনে তনিমা ভীষণ পরিমাণে রেগে যায়। সে চাইলেও কিছুতেই শাশুড়ি মাকে ছেড়ে বাইরে বেরোতে পারে না। দেখতে দেখতে এভাবেই 2 দিন কেটে যায়, আর শাশুড়ি মায়ের সেবা করতে গিয়ে তনিমা কিছুতেই হোটেলের বাইরে বেরোতেই পারে না। এভাবেই দেরাদুনে কয়েকদিন থাকার পর তনিমা তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে বাড়িতে ফিরে আসে। আর সেদিন বাড়িতে ফিরে আসা মাত্রই বিনোদিনী দেবী বৌমাকে বলে, বৌমা, আমার জন্য ভালো করে পোস্তর বড়া, গলদা চিংড়ির মালাইকারি, দই কাতলা রান্না করে নিয়ে এসো। সামার ভ্যাকেশনে গিয়ে হোটেলের ভেজিটেবল স্যুপ খেয়ে আমার এই কদিন কেটে গেছে। শাশুড়ি মায়ের কথা শুনে তনিমার খুবই খারাপ লাগে, কারণ তনিমা সামার ভ্যাকেশনে শুধু নামেই গিয়েছিল, কোথাও সে ঘুরে বেড়াতে পারেনি। সেই সাথে বাড়িতে আসা মাত্রই শাশুড়ি মা আবার ফাইফরমাস শুরু করে দেয়। সেই শাশুড়ি মায়ের কথা মতো পোস্তর বড়া, চিংড়ি মাছের মালাইকারি এবং দই কাতলা বানিয়ে শাশুড়ি মাকে পরিবেশন করে। এরই মধ্যে বিদ্যা এবং বিনাও সামার ভ্যাকেশন থেকে বাড়িতে ফিরে আসে। কি ব্যাপার বৌদি, সামার ভ্যাকেশনে কেমন এনজয় করলে? তুমি তো দেরাদুনে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলে, এখন বলো ঘুরে এসে কেমন লাগলো? ওই আর কি, কোনো রকমই কেটে গেল। আমি সামার ভ্যাকেশনে গিয়েছিলাম সেটা তো আমার মনেই হচ্ছিল না। আমি সামার ভ্যাকেশনটা ঠিক করে এনজয় করতে পারলাম না, তাই ভাবছি অন্য কোনো জায়গা থেকে একবার ঘুরে আসবো। আমার ছেলে এতগুলো টাকা খরচা করে তোমাকে দেরাদুন থেকে ঘুরিয়ে নিয়ে আসলো, আর তুমি বলছো তুমি নাকি সামার ভ্যাকেশন এনজয় করতে পারোনি? বলি আর কত এনজয় করতে হয়? আজকালকার মেয়েদের খুব ডানা গজিয়েছে, খালি এখানে যাব ওখানে যাব, কত টাকা খরচা হয় সেদিকে কোনো খেয়াল আছে? শাশুড়ি মায়ের কথা শুনে তনিমার খুবই খারাপ লাগে। তাই সেদিন তনিমা তার মাকে ফোন করে কাঁদতে কাঁদতে বলে, মা, তুমি আমাকে কোন জায়গায় বিয়ে দিলে? আমি ভালোভাবে সামার ভ্যাকেশনে যেতেই পারছি না। বিয়ের আগে আমি কত জায়গায় সামার ভ্যাকেশনে গেছি, কিন্তু বিয়ের পর শাশুড়ি মা আমাকে দিয়ে সারাদিন খাটায়। তুমি তো জানো গরমকালে আমার বাড়িতে থাকতে একটুও ভালো লাগে না। শোন, বিয়ের আগের ব্যাপার আলাদা, কিন্তু এখন তো তোর বিয়ে হয়ে গেছে, তাই তোকে সবাইকে নিয়ে চলতে হবে। তুই তো কদিন আগে বললি যে তোরা সামার ভ্যাকেশনে দেরাদুনে ঘুরতে গিয়েছিলি। হ্যাঁ, দেরাদুনে ঘুরতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু দেরাদুনে পৌঁছে সারাক্ষণ শুধু হোটেলের মধ্যেই আমার শাশুড়ি মাকে সেবা করতে হয়েছে। সামার ভ্যাকেশনে গিয়েও আমি ঠিক মতো ঘুরে বেড়াতে পারিনি। তুমি আমাকে কয়েকদিন বাড়িতে নিয়ে চলো, রোজ আমাকে অনেক ঘরের কাজকর্ম করতে হয়। আমার শাশুড়ি মা সারাক্ষণ কোনো না কোনো কাজ বলতেই থাকে। আমার এখানে থাকতে একটুও ভালো লাগছে না মা। ঠিক এমন সময় সুকান্ত বাড়িতে ফিরে আসে, আর ঘরে ঢুকতে না ঢুকতেই সুকান্ত তনিমা এবং তার মায়ের সমস্ত কথা শুনে ফেলে, যার ফলে সুকান্তর খুবই খারাপ লাগে। আর যেহেতু সুকান্ত ট্রাভেল এজেন্সিতে জব করে, তাই তখনই সুকান্ত তার ট্রাভেল এজেন্সির মালকিন শর্মিলা ম্যাডামের সঙ্গে কথা বলে।
ম্যাডাম, কয়েকদিনের মধ্যে কোনো ভালো জায়গায় ট্যুর আছে? আসলে আমার কয়েক সপ্তাহ আগে নতুন বিয়ে হয়েছে, তাই আমার মিসেসকে নিয়ে যাবার মতো কোনো জায়গা খুঁজছিলাম। আসলে আগে দেরাদুন ট্রিপের সময় আমার মিসেস আমার মায়ের শরীর খারাপ হওয়ার জন্য হোটেল থেকে বাইরে বেরোতে পারেনি, তাই আপসেট হয়ে আছে আর কি। কয়েকদিনের মধ্যেই আমাদের কাশ্মীরে একটা বিজনেস ট্রিপ আছে। আপনি যেহেতু কয়েকদিন আগে দেরাদুনে যাওয়ার জন্য ছুটি নিয়েছিলেন, তাই এই কাশ্মীর ট্রিপে গেলে আপনাকে কিন্তু কাজ করতে হবে। তবে যেহেতু অফিসের অন্যান্য কলিগদের ওয়াইফরাও যাচ্ছে, আপনার মিসেস তাদের সঙ্গে বেড়াতে পারবে। আশা করছি কোনো অসুবিধা হবে না। এই কথা শুনে সুকান্ত খুবই খুশি হয়, আর সে তখনই শর্মিলা ম্যাডামের ফোন রেখে তনিমার কাছে চলে যায়। সুকান্ত যখন তনিমাকে কাশ্মীরে সামার ভ্যাকেশনে যাওয়ার কথা জানায়, তখন তনিমা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। তুমি সত্যি বলছো আমরা কাশ্মীরে যাব? আমার না কোনোবারই সামার ভ্যাকেশনে কাশ্মীর যাওয়া হয়নি। আমি তো ভেবেছিলাম এরপর আমি কোথাও বেড়াতেই যেতে পারবো না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুকান্ত। দেখতে দেখতে তনিমা এবং সুকান্তর কাশ্মীরে যাওয়ার দিন চলে আসে। কাশ্মীরে পৌঁছানোর পর তনিমা ভীষণ পরিমাণে খুশি হয়, তবে সুকান্ত কাজে ভীষণই ব্যস্ত থাকে। তাই তনিমা সুকান্তর কলিগদের ওয়াইফদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে অনেক অনেক ঘোরাঘুরি করে। এভাবে তনিমা কাশ্মীরে সামার ভ্যাকেশন কাটিয়ে ভীষণ পরিমাণে আনন্দ করে এবং কিছুদিন পর বাড়িতে ফিরে এসে মন দিয়ে সংসার করতে শুরু করে। রিমা বিরিয়ানি খেতে ভীষণ পরিমাণে পছন্দ করে। সে চিকেন কিংবা মটন বিরিয়ানি দেখলেই কিছুতেই তার লোভ সামলে রাখতে পারে না। সে যখনই কোনো দোকানে বিরিয়ানি দেখে, তখনই সেই দোকানে বসে বিরিয়ানি খেতে শুরু করে দেয়। এভাবেই মাসে প্রত্যেক দিন রিমা বিরিয়ানি খায়। একদিন রিমা কলেজ থেকে বাড়ি ফিরছে, ঠিক সেই সময় তার হঠাৎ করে বিরিয়ানি খেতে ভীষণ ইচ্ছা করে। আর ঠিক তখনই পাড়ার বিরিয়ানির দোকানের রতন তাকে পেছন থেকে ডাক দেয়। রিমা, বিরিয়ানি খাবি? আমি উৎসবের জন্য আজকে দোকানে বেশি করে মটন বিরিয়ানি বানিয়েছিলাম। সেই মটন বিরিয়ানি বিক্রি করে আমার অনেক টাকা লাভ হয়েছে, আর অনেকটা মটন বিরিয়ানি বেঁচেও রয়েছে। আর তুই তো বিরিয়ানি খেতে ভালোই বাসিস, তাই তোকে ডাক দিলাম। এটা আবার কোনো জিজ্ঞাসা করার বিষয় হলো রতন দা? তুমি ফ্রিতে আমাকে বিরিয়ানি খাওয়াবে আর আমি বিরিয়ানি খাবো না, সেটা কখনো হতে পারে? তাহলে বাড়িতে যা, তারপর বাড়িতে গিয়ে মায়ের কাছ থেকে একটা বড় পাত্র নিয়ে আয়, আর আমি সেই পাত্র করেই তোকে মটন বিরিয়ানি দেবো। তারপর বাড়ি গিয়ে আরাম করে তুই বসে বিরিয়ানি খাস, কেমন? রিমা রতনের কথা শুনে ভীষণ পরিমাণে খুশি হয়। সে বাড়িতে গিয়ে তার মা রানী দেবীকে অনেক পরিমাণে ডাকাডাকি করে, কিন্তু রানী দেবী বাথরুমে ঢুকে স্নান করায় সে তার মেয়ের গলার আওয়াজ শুনতে পায় না। কিন্তু অন্যদিকে রিমার বিরিয়ানি খাওয়ার ইচ্ছা ভীষণ পরিমাণে বাড়তে থাকে। এর ফলে সে নিজেই রান্নাঘরে বড় পাত্র খুঁজতে চলে যায়। রান্নাঘরে গিয়ে সে তেমন কোনো বড় পাত্র দেখতে পায় না, কিন্তু সে একটা বড় পিতলের বালতি দেখতে পায়। আমি বরং এই পিতলের বালতিটা নিয়ে যাই, আর এই বালতিতে করে মটন বিরিয়ানি নিয়ে চলে আসি, কারণ এই বালতির মধ্যে বিরিয়ানি অনেকটা ধরে যাবে আর আমি অনেক বেশি করে বিরিয়ানি খেতে পারবো। রিমা সেই বড় বালতি নিয়ে রতনের বিরিয়ানির দোকানে চলে যায়। সে রতনের দিকে সেই বড় পিতলের বালতিটা এগিয়ে দেয়। রতন অত বড় পিতলের বালতি দেখে খুবই অবাক হয়। সে রিমার কাণ্ড কারখানা দেখে জোরে জোরে হেসে ওঠে। তুই এত বড় পিতলের বালতি করে বিরিয়ানি নিয়ে যাবি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে রিমা? এত বড় বালতিতে এত বিরিয়ানি খেলে তোর তো শরীর খারাপ হয়ে যাবে। না না রতন দা, আমার শরীর একেবারেই খারাপ করবে না। তুমি এই পিতলের বালতি করে আমাকে বেশি করে বিরিয়ানি দিয়ে দাও, তাড়াতাড়ি দাও না, আমার ভীষণ পরিমাণে খিদে পেয়েছে। রতন আর বেশি কথা না বাড়িয়ে সেই পিতলের বালতির মধ্যে বেশি বেশি পরিমাণে মটন বিরিয়ানি ভর্তি করা শুরু করে। বালতির মধ্যে অত পরিমাণে মটন বিরিয়ানি দেখে রিমার লোভ আরো দ্বিগুণ হয়ে যায়। মটন বিরিয়ানি দেওয়া হয়ে গেলে রতন সেই বালতি রিমার হাতে ধরিয়ে দেয়। বালতির ভার অনেক বেশি হওয়ায় রিমা বহু কষ্টে সৃষ্টি মটন বিরিয়ানির বালতি বয়ে বয়ে বাড়িতে নিয়ে আসে। বাড়ি আসার পর সে এক মুহূর্ত দেরি করে না, টেবিলে বসে আনন্দ করে বালতি থেকে মটন বিরিয়ানি নিয়ে খেতে শুরু করে দেয়। এরকম বালতি বিরিয়ানি খাওয়া দেখে রিমার মা ভীষণ পরিমাণে অবাক হয়। তুই এরকম বালতি করে বিরিয়ানি কোথা থেকে নিয়ে এলি? তোর মাথাটা বিরিয়ানি খেতে খেতে পুরো খারাপ হয়ে গেছে। তোর তো সাহস কম নয়, তুই আমার রান্নাঘরে রান্নার জল তোলার বালতিতে বিরিয়ানি নিয়ে খাচ্ছিস। এটা তোমার জল তোলার বালতি হতে পারে, কিন্তু এটা এখন আমার বিরিয়ানি খাওয়ার বালতি। বিরিয়ানি নিতে যাওয়ার আগে তোমাকে অনেকবার ডেকেছিলাম, কিন্তু তুমি আমার ডাকে কোনো সাড়া দাওনি, তাই আমি রান্নাঘর থেকে বালতি নিয়ে এই বালতিতে করে বিরিয়ানি নিয়ে এসেছি। আমার নিরামিষ বালতির মধ্যে মাংস দিয়ে তুই বালতিটা একেবারে আমার ব্যবহারের অযোগ্য করে ফেলেছিস। আমি তোর কাণ্ড কারখানায় দিন দিন অতিষ্ঠ হয়ে উঠেছি। রিমা তার মায়ের কথায় কোনো রকমের পাত্তা দেয় না।
সে নিজের মনের সুখে বালতি থেকে বিরিয়ানি তুলে তুলে খেতে থাকে। সেদিনের পর থেকে রিমা যখনই বাড়ি থেকে বের হয় নিজের সঙ্গে ওই পিতলের বালতি নিয়ে যায় এবং প্রত্যেক দোকানে গিয়ে বেশি বেশি করে টাকা দিয়ে সেই পিতলের বালতি করে বিরিয়ানি কিনে নিয়ে আসে আর প্রত্যেক দিন বালতি থেকে বিরিয়ানি খাওয়া শুরু করে। এরকম করতে রিমার খুবই ভালো লাগে। একদিন রিমার বান্ধবী তনয়া তার কাছে আসে। রিমা, আজকে সন্ধ্যাবেলা আমার জন্মদিন উপলক্ষে একটা বড় বার্থডে পার্টি থ্রো করেছি। তোকে কিন্তু আমার জন্মদিনে আসতেই হবে। আর আমি আমার জন্মদিন উপলক্ষে বিভিন্ন ধরনের বিরিয়ানি রান্না করতেও বলেছি। সত্যি? তোর জন্মদিনের মেনুতে বিভিন্ন রকমের বিরিয়ানি হবে? তাহলে বিরিয়ানি খাওয়ার জন্য আমাকে তো যেতেই হবে। তুই চিন্তা করিস না, আমি তোর জন্মদিনে ঠিকই যাব। সন্ধ্যা হতে না হতেই রিমা তার বান্ধবীর জন্মদিনে গিয়ে উপস্থিত হয়। তনয়া তাকে দেখে ভীষণ পরিমাণে খুশি হয়, কিন্তু সে দেখে যে রিমা তার সঙ্গে করে একটা বড় পিতলের বালতি নিয়ে এসেছে। সেই পিতলের বালতি দেখে তনয়া একটু অবাক হয়। সে কিছুতেই বুঝতে পারে না যে রিমা নিজের সঙ্গে ওরকম একটা বড় বালতি নিয়ে তার জন্মদিনের অনুষ্ঠানে কেন এসেছে। তুই আমাকে আমার জন্মদিনে একটা বড় পিতলের বালতি গিফট করবি? তুই আমার কেমন বান্ধবী রে? আমি কখনো দেখিনি কোনো বন্ধু তার বন্ধুর জন্মদিনে এত বড় বালতি গিফট করে। তোকে নিমন্ত্রণ করাই আমার ভুল হয়েছে। আরে না না, তুই আমাকে ভুল বুঝিস না। আমি তোকে পিতলের বালতি গিফট করতে যাব কেন? আমি পিতলের বালতি নিয়ে এসেছি কারণ তোর জন্মদিনের পার্টিতে আমি বিরিয়ানি খাবো আর এই পিতলের বালতি করে বাড়িতে বিরিয়ানি নিয়ে যাব, কারণ আমার ভীষণ পরিমাণে বালতি বিরিয়ানি খেতে ভালো লাগে। রিমার কথা শুনে তনয়া ভীষণ পরিমাণে অবাক হয়। সে কিছুতেই ভাবতে পারে না যে রিমা এরকম বালতি বিরিয়ানি পাগলামি করে। রিমা প্রথম থেকেই ভীষণ পরিমাণে বিরিয়ানি খেতে শুরু করে দেয়, এমনকি সে তনয়াকে কোনো রকম গিফট পর্যন্ত দেয় না। বিরিয়ানি খাওয়া হয়ে গেলে সে পিতলের বালতির মধ্যে বিরিয়ানি ভরতে শুরু করে। রিমার এরকম কাণ্ড কারখানা দেখে সে জন্মদিনে উপস্থিত লোকজন তার উপর ভীষণ পরিমাণে হাসতে শুরু করে। এর ফলে তনয়া ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়। কি মজা, আমি বালতি করে বিরিয়ানি খাবো আর বালতি বিরিয়ানি খেয়ে বালতির মতো পেট ফোলাবো। বালতি বিরিয়ানি খেতে ভারী মজা। রিমা প্লিজ এরকম করিস না, লোকজন তোকে দেখছে আর তোকে দেখে হাসাহাসি করছে। আমার ভীষণ অপমানিত বোধ হচ্ছে। তোকে আমার জন্মদিনের অনুষ্ঠানে নিমন্ত্রণ করা খুব ভুল হয়ে গেছে। আমি আমার বাড়ির কোনো অনুষ্ঠানে তোকে আর ডাকবো না। এই বলে তনয়া রিমাকে সেই বালতি বিরিয়ানি হাতে করে তার বাড়ি থেকে বের করে দেয়, কিন্তু রিমা এতে কোনো অপমানিত বোধ করে না। সে ওই বালতি বিরিয়ানি নিয়ে কোনো মতে টানতে টানতে মনের সুখে নিজের বাড়ি চলে আসে। বাড়িতে এসে সে এক বালতি বিরিয়ানি পুরো একাই খেয়ে ফেলে। এইভাবেই কিছুদিন কাটে। সময়ের সঙ্গে সঙ্গে রিমার বালতি বিরিয়ানি খাওয়ার পরিমাণ আরো বাড়তে থাকে। একদিন রিমা কলেজ থেকে বাড়িতে আসার সময় একটি বিজ্ঞাপন দেখতে পায়। সেখানে লেখা ছিল যে ওই রেস্টুরেন্টে বাকেট বিরিয়ানি পাওয়া যায়। বাহ, এটা তো দারুণ ব্যাপার। আমি আজকেই ওই রেস্টুরেন্টে বাকেট বিরিয়ানি খেতে যাব। এতদিন পর এমন একটা রেস্টুরেন্টের খোঁজ পেলাম যেখানে বালতি করে বিরিয়ানি বিক্রি হয়। সুতরাং এই রেস্টুরেন্টে আমি বালতি বিরিয়ানি খাবোই খাবো। রিমা সন্ধ্যাবেলা তৈরি হয়ে সেই রেস্টুরেন্টে বাকেট বিরিয়ানি খেতে চলে যায়। সে ওয়েটারের কাছে বাকেট বিরিয়ানি চেয়ে নেয়। ম্যাডাম, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমাদের রেস্টুরেন্টে বাকেট বা বাজেট বিরিয়ানি পাওয়া যায় না। অর্থাৎ আপনি যা বিরিয়ানি খাবেন তা আপনার বাজেটের মধ্যে ফিট হয়ে যাবে। তাই আপনি হয়তো কোথাও দেখতে ভুল করছেন। আপনার তো সাহস কম নয়। আপনি আমাকে বলছেন আমি ভুল দেখেছি? আমি কত কষ্ট করে এত দূর ট্রাভেল করে বালতি বিরিয়ানি খেতে এসেছি, আপনারা বলছেন ওটা বাকেট নয় বাজেট বিরিয়ানি। এই দেখুন, আমি ফটো পর্যন্ত তুলে রেখেছি। এই বলে রিমা ওয়েটারের দিকে ফটো দেখিয়ে দেয়, কিন্তু ওয়েটার স্পষ্টভাবে নির্দেশ করে দেয় যে সেই বিজ্ঞাপনে বাকেট নয় বাজেট লেখা ছিল। রিমা এই দেখে খুবই অবাক হয়। রিমা বালতি বিরিয়ানি খেতে খেতে এমনই পাগল হয়ে উঠেছিল যে সে বাকেট লেখাকে বাজেটের সঙ্গে গুলিয়ে ফেলে। এর ফলে সে বালতি বিরিয়ানি খাওয়ার জন্য রেস্টুরেন্টে চলে আসে। ঠিক আছে, আপনাদের এখানে বালতি বিরিয়ানি পাওয়া যায় না আমি মানছি। হয়তো আমারই দেখার ভুল হয়েছে, মানুষ মাত্রই ভুল হতেই পারে, কিন্তু বিরিয়ানি তো এখানে পাওয়া যায়। আমি আমার ব্যাগ থেকে আপনাকে বালতি বের করে দিচ্ছি। আপনি আমাকে এই বালতি করে আপনাদের দোকানে যা বিরিয়ানি আছে আমাকে তাই দিয়ে দিন। আপনি নিজের মধ্যেই আছেন তো ম্যাডাম? আপনার কোনো আইডিয়া আছে এই বালতিটাতে কত পরিমাণে বিরিয়ানি ধরতে পারে? আর তার থেকে বড় ব্যাপার হলো আপনি এই বালতি করে বিরিয়ানি নিয়ে বাড়ি যাবেন কিভাবে? আপনাকে অত ভাবতে হবে না যে কিভাবে আমি এই বালতি বিরিয়ানি বাড়িতে বয়ে নিয়ে যাব। আপনি শুধু আমাকে বালতি ভর্তি করে বিরিয়ানি দিয়ে দিন।
ওয়েটারের আর কিছু করার থাকে না। সে রিমার বালতির মধ্যে দোকানের সব বিরিয়ানি ভরে দেয়। রিমা সেই বালতি বিরিয়ানির টাকাও দিয়ে দেয়। সে কোন রকমে সেই বালতি বহন করতে করতে রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে আসে, কিন্তু কিছুক্ষণ পরেই সে আর বালতি টেনে বাইরে নিয়ে যেতে পারে না। এর ফলে রাস্তার মাঝখানেই সে বিরিয়ানির বালতিটা বসিয়ে রেখে দেয়। সেই সময় রাজ নামে একটি ছেলে অফিস থেকে ফিরছিল। রাস্তায় রিমাকে দেখে রাজের ভীষণ পরিমাণে পছন্দ হয়। ইস, এত সুন্দর মেয়েটা কত কষ্ট করে একটা জলের বালতি নিয়ে বয়ে বয়ে যাচ্ছে। আমার দেখে তো খুব কষ্ট হচ্ছে। আমি যাই, গিয়ে মেয়েটাকে একটু সাহায্য করি। বালতিটা কিভাবে রাস্তায় রেখে হাঁপাচ্ছে, আমি বরং ওই বালতিটা ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসি। সেখানে এসে সে রিমার সঙ্গে যেচে পড়ে আলাপ করতে শুরু করে। রিমারও রাজের সাথে কথা বলতে ভালো লাগে। রাজ রিমার সঙ্গে কথা বলতে বলতে সেই বালতির দিকে তাকাতে ভুলেই যায়। ম্যাডাম, আপনি যদি চান তাহলে আমি আপনার এই জল ভর্তি বালতিটা আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে পারি, কারণ আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনার এই জল ভর্তি বালতিটা নিয়ে যেতে ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে। আর আমি থাকতে আপনি এত কষ্ট করবেন সেটা আমি মানতে পারবো না। আরে, আপনি আমাকে ভুল ভাবছেন। আপনি কি একবারও বালতির দিকে তাকিয়েছেন? এই বালতিতে জল নয়, আমার পছন্দের খাবার বিরিয়ানি আছে। আর এই বিরিয়ানি আমি ঢাকা দিয়ে বালতি করে টানতে টানতে নিয়ে যাচ্ছি। ভালো করে শুকে দেখুন, দেখবেন বিরিয়ানির গন্ধ পাবেন। আপনি যদি ভালো মানুষই দেখিয়ে আমার বিরিয়ানির বালতিটা আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেন তাহলে খুব ভালো হয়। রাজ রিমার কথা শুনে ভীষণ পরিমাণে অবাক হয়। সে ভাবতেই পারে না যে ওই বালতিতে ভর্তি বিরিয়ানি থাকতে পারে। এর ফলে সে বালতির ঢাকা সরিয়ে খুলে দেখে এক বালতি ভর্তি বিরিয়ানি দেখে তার চোখ কপালে উঠে যায়। রিমা রাজকে নিজের বিরিয়ানি পাগলামির কথা জানায়। কি মেয়ে রে বাবা, এই মেয়েটাকে আমি বালতি দিয়ে আসার কথা বলে তো ভীষণ ভুল করলাম। আগে যদি জানতাম যে বালতির মধ্যে বিরিয়ানি আছে তাহলে তো কখনো এই কথাটা বলতাম না, কিন্তু এখন আর কি করা যাবে, বালতি তো বয়ে দিতেই হবে। এই বলে রাজ কোনো রকমে কষ্ট করে সেই বিরিয়ানি ভর্তি বালতি নিজের হাতে তুলে নেয়। সে কোনো মতে বিরিয়ানির বালতি টানতে টানতে রিমার সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে চলে। রাজের কপাল থেকে এবং মাথা থেকে কষ্টে ঘাম গড়াতে থাকে, কিন্তু সে মুখ ফুটে সেই কথা রিমাকে বলতে পারে না। কিছুটা পথ আসার পর একটা গরিব মেয়ে কাঁদতে কাঁদতে রিমার কাছে এসে বলে, দিদি, আমার ভীষণ পরিমাণে খিদে পেয়েছে। গত 2 দিন ধরে আমি কিচ্ছু খাইনি। আমাকে একটু কিছু খেতে দেবে গো? তুমি আমাকে পেট ভরে খাওয়াও, ঈশ্বর তোমার মঙ্গল করবে। ইস, আহারে, মেয়েটাকে দেখে কি কষ্ট লাগছে। মুখ দেখেই মনে হচ্ছে কতদিন খাইনি। তুই চিন্তা করিস না বাবু, আমি তোকে একটা ভালো জিনিস খাওয়াবো। এই আঙ্কেলটাকে দেখছিস, ওর হাতে যে বালতিটা আছে এটার মধ্যে বিরিয়ানি আছে। আমি আজকে তোকে বিরিয়ানি খাওয়াবো। এই বলে রিমা বালতি থেকে বিরিয়ানি নিয়ে নিজের হাতে করে বাচ্চা মেয়েটিকে খাইয়ে দেয়। টুকটুকির বেশ কিছুটা বিরিয়ানি খেয়ে পেট ভরে যায়। এর ফলে সে খুবই খুশি হয়। রিমাও খুশি হয়ে টুকটুকির মাথায় হাত বুলিয়ে দেয়। দিদি, ওই যে বাগানটা দেখছো, ওখানে আমার মতো অনেক গরিব মানুষ আছে। ওরাও অনেক দিন ধরে কিচ্ছু খেতে পায়নি। বর্ষার মধ্যে চারিদিকে ভিক্ষা করতে বেরোতে পারেনি বলে ওদেরকে কেউ খাবারও দেয়নি। তুমি যদি ওদেরকেও আমার মতো খাইয়ে দাও তাহলে খুব ভালো হবে। রিমা এবং রাজের টুকটুকির কথা শুনে খুবই কষ্ট লাগে। বর্ষার মধ্যে অনেক মানুষরা জীবিকা নির্বাহ করতে না পেরে, খেতে না পেয়ে রাস্তার ধারে পড়ে থাকে। সেই কথা ভেবে তাদের মন কষ্টে কেঁদে ওঠে। এর ফলে তারা দুজনে সেই বালতি বিরিয়ানি নিয়ে তাদের কাছে চলে যায়। সেখানে গিয়ে সমস্ত অসহায় মানুষকে তারা বিরিয়ানি খাওয়ায়। সব গরিব মানুষেরা সেই বালতি থেকে বিরিয়ানি খেয়ে তাদের খিদের জ্বালা মিটিয়ে ভীষণ পরিমাণে খুশি হয়। আজকে আমার মনে হচ্ছে যে আমার বালতি বিরিয়ানিটা সফল হলো। এতদিন বালতি করে বিরিয়ানি খেয়ে আমি নিজের পেট ভরিয়েছি, কিন্তু রাজ, আজকে আমি গরিব মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পেরে খুব খুশি হয়েছি, বিশ্বাস করো। তুমি অত্যন্ত একটা ভালো মনের মেয়ে, আর সত্যি কথা বলতে তোমার এই গুণটা আমার খুব ভালো লেগেছে। আর তাই আমি তোমাকে আমার নিজের বাড়ির বউ বানিয়ে নিয়ে যেতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? রাজের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়ে রিমা খুবই খুশি হয়। সে রাজকে বিয়ে করতে রাজি হয়ে যায়। দেখতে দেখতে কয়েকদিন কাটে। রাজ এবং রিমার ধুমধাম করে বিবাহ সম্পন্ন হয়। তাদের বিয়ের মেনুতে ছিল বালতি বিরিয়ানি। রিমা এরকম মেনু দেখে ভীষণ পরিমাণে খুশি হয়। সে নিজের বিয়েতেও বালতি বিরিয়ানি খেয়ে আনন্দ করে।